নমস্কার, সকলকে স্বাগত জানাই। আপনারা দেখছেন জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, কালসর্প যোগ একটা ভয়ানক যোগ। এই ভয়ানক বললাম এই কারণেই, যদি কারো থাকে সত্যি করে সে ভুক্তভোগী, কারণ তার জীবনটা খুব যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে কখনো কখনো চলে যায়। কখনো হয়তো ভালো জায়গায় যায়, কিন্তু কালসর্প যোগ যাদের যাদের আছে তারা সত্যি করেই কিন্তু তাদের জীবনটা কষ্টময়, দুঃখময় এবং দারিদ্র্যময় জীবনযাপন কাটায়, যদি কিনা ওই কালসর্পযোগটা আপনার ক্ষেত্রে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করে। কারণ আমরা একটু জেনে নিই কালসর্পযোগটা কখন তৈরি হয়। বলছি, রাহু এবং কেতু যেভাবে ট্রানজিট করে, ওরা মুভ করে, তার একটা সাইডে, অর্থাৎ রাহু এবং কেতু এরা সবসময় সমসপ্তমে থাকে, অর্থাৎ 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এবং একটা সাইডে যদি অন্যান্য গ্রহগুলো চলে যায়, অর্থাৎ অন্য 7টা গ্রহ যদি অবস্থান করে, তাহলে জানবেন তার ক্ষেত্রে পুরো সম্পূর্ণ কালসর্পযোগে সে কিন্তু তৈরি হলো। এবং এই কালসর্পযোগটা তার ক্ষেত্রে শুভ হবে কি অশুভ হবে, সেটার ক্ষেত্রে দেখতে হয় যে কালসর্পযোগে অর্থাৎ ওই রাহু এবং কেতু যেদিকে মুভ করছে, কারণ এদের মুভ করার পদ্ধতিটা আলাদা, অর্থাৎ এরা সবসময় রেট্রোগেটে চলে। আর অন্যান্য গ্রহগুলো তারা সবসময় রেট্রোগেট চলে না, তারা ডিরেক্ট চলে এবং মাঝে মধ্যে রেট্রোগেট হয়। তাই এই গ্রহগুলো যেদিকে মুভ করছে তার উল্টো দিকে সবসময় রাহু কেতু মুভ করে। আর এই উল্টো দিকে যখন মুভ করে, তখন অন্যান্য গ্রহগুলো যদি তার দিকেই চলে যায় বা তার দিকে গিয়ে অবস্থান করে, যেদিকে রাহু মুভ করবে, তাহলে সেই কালসর্পযোগটা সেই জাতকের জীবনযাপনটাকে দুর্বিষহ করে দেয়। আর তার ঠিক উল্টো দিকে যদি অন্যান্য গ্রহগুলো মুভ করে, যেদিকে রাহু কেতু যাচ্ছে তার উল্টো দিকে থাকে এবং কালসর্পযোগ তৈরি হয়, তাহলে সেই সকল জাতক জাতিকা জীবনে প্রতিষ্ঠাবান হয় এবং তার নামে তার পরিবারকে চেনে, তার সমাজকে চেনে, তার দেশকে চিনতে পারে। এরকম জায়গা সেই জাতক জাতিকা তৈরি করে। এরকম প্রচুর ভরি ভরি উদাহরণ আমাদের দেশেও রয়েছে। তা এই হচ্ছে কালসর্পযোগের কানেকশান। সেই জন্য আমি বারবার বলি যে যে কোনো যোগ একটা জাতকের ক্ষেত্রে শুধুমাত্র অশুভত্বই দেবে তা না, শুভত্বও দিয়ে থাকে। আবার কিছু কিছু কালসর্পযোগ বলছে যে ভগ্ন কালসর্পযোগ বলা হয়, অর্থাৎ ভঙ্গ কালসর্পযোগ। কেমন? দেখা গেল যে কালসর্পযোগ তৈরি হয়েছে এবং দেখা গেল 7টা গ্রহ না গিয়ে 6টা গ্রহ একটা সাইডে পড়েছে, আর একটা গ্রহ অন্য দিকে চলে গেছে, রাহু কেতুর অন্য দিকে মুভ করছে। তাহলে জানবেন যে এই কালসর্পযোগটা তৈরি হচ্ছে ভঙ্গ কালসর্পযোগ, অর্থাৎ সম্পূর্ণ কালসর্পযোগ না, কিন্তু কালসর্পযোগের প্রভাব মাঝে মধ্যে সে পাবে। তাহলে এই হচ্ছে ভঙ্গ কালসর্পযোগ। প্রত্যেকটা কালসর্পযোগের তার প্রতিকার প্রতিবেদন আছে, কারণ প্রত্যেকটা কালসর্পযোগ এই জন্যই বললাম, একটা ভঙ্গ পেলাম এবং তার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ কালসর্পযোগ পেলাম। আবার এই সম্পূর্ণ কালসর্পযোগের মধ্যে 12 রকমের কালসর্পযোগ আছে এবং প্রত্যেকটা কালসর্পযোগ এখানে ইন্ডিকেশন করা হচ্ছে সাপ, অর্থাৎ সর্পকে নিয়ে কালসর্পযোগ তৈরি হয়। কালসর্পযোগ অর্থাৎ সময়কে ইন্ডিকেশন করে, যে কাল অর্থাৎ কালকে ইন্ডিকেশন করে সর্প। তাহলে এখানে সেই জায়গাটাই আমাদের কিন্তু ইন্ডিকেশন করছে এবং সেই জন্য বলা হচ্ছে এই 12 ধরনের কালসর্পযোগ আপনার জীবনে এক একটা জাতক জাতিকার এক এক রকম সমস্যা নিয়ে আসতে পারে। যেমন প্রথম যে কালসর্পযোগ বলছে অনন্তনাগ কালসর্পযোগ। এই অনন্তনাগ কালসর্পযোগ লগ্নের সাপে, অর্থাৎ লগ্নে দেখা যাচ্ছে যে রাহু অবস্থান করছে আর কেতু সপ্তমে অবস্থান করছে। তাহলে এই কালসর্পযোগটাকে বলা হয় অনন্তনাগ কালসর্পযোগ। দ্বিতীয় কালসর্পযোগ বলছে কুলিক কালসর্পযোগ। এটা দ্বিতীয় আর অষ্টমে কানেক্টেড, রাহু এবং সেকেন্ড হচ্ছে অষ্টমে কেতু। এটা হচ্ছে কুলিক কালসর্পযোগ। তৃতীয় যে কালসর্পযোগ বলা হয় সেটা হচ্ছে বাসকী কালসর্পযোগ। প্রত্যেকটা কিন্তু সর্পের নাম অনুযায়ী কালসর্পযোগগুলো তৈরি হয়েছে। এবং এই কুলিক কালসর্পযোগ, বাসকী কালসর্পযোগ, যেটা তৃতীয় ভাব বললাম, সেটা হচ্ছে ওই তৃতীয়ের সঙ্গে নবমের কানেকশন রয়েছে। তৃতীয় রাহু থাকলে নবমে কেতু অবস্থান করবে, যেটাকে বলা হয় এই অর্থাৎ বাসকী নাগ কালসর্পযোগ। এরপরে হচ্ছে পদ্মনাগ কালসর্পযোগ, অর্থাৎ চতুর্থ কালসর্পযোগ। পদ্মনাগ কালসর্পযোগ যেটা চতুর্থভাবে রাহু থাকে
আর দশমভাবে কেতু অবস্থান করে। এরপরে হচ্ছে পঞ্চম যে কালসর্পযোগ বলা হচ্ছে মহাপদ্মনাগ কালসর্পযোগ। কারণ এক একটা কালসর্পযোগের ক্ষেত্রে এক এক ধরনের সমস্যা তৈরি হয়, কিন্তু যেটা এই যদি আপনার ক্ষেত্রে এই পদ্মনাগ কালসর্পযোগ বা আপনার মহাপদ্মনাগ কালসর্পযোগ তৈরি হয়, মহাপদ্মনাগ কালসর্পযোগে দেখবেন যে আপনার রিলেটিভ যারা আছে আপনার থেকে দূরে সরে যাবে। আবার পদ্মনাগ কালসর্পযোগে একটা জাতক জাতিকা জীবনে প্রতিষ্ঠা পেতে গেলে বাধা হবে, তার কেরিয়ার তৈরি করতে পারবে না, বা তার পড়াশোনার ক্ষেত্রে গিয়ে তার অসৎ বন্ধুর সঙ্গ সে জীবনটাকে নষ্ট করে ফেলবে, নেশাভানে আসক্ত হয়ে যাবে। আবার মহাপদ্মনাগ কালসর্পযোগও কিন্তু তার মধ্যে ক্রিয়েটিভিটি খুব ভালো হবে, খুব সাংঘাতিক তীক্ষ্ণ বুদ্ধি থাকবে ঠিকই, কিন্তু দেখবেন যে একটা জায়গায় সবসময় থাকতে পারবে না, সেটা প্রতিষ্ঠা পায় না। অনেক বন্ধু সহযোগিতা পায়, কিন্তু এরা সবসময় একটু স্বার্থপরতা এদের মধ্যে কাজ করে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে এদের রিলেটিভরা এদের সঙ্গে যোগাযোগ রাখে না। তো এক একটা কালসর্পযোগের এক এক ধরনের সমস্যা এবং এক এক ধরনের তার প্রতিকার প্রতিবিধান রয়েছে। এরপরে হচ্ছে ষষ্ঠ কালসর্পযোগ যেটাকে বলা হয়, সেটাকে বলা হচ্ছে শঙ্খনাগ কালসর্পযোগ। শঙ্খনাগ কালসর্পযোগে সেই ষষ্ঠে রাহু আর দ্বাদশে যদি কেতুর কানেকশন থাকে তাহলে বলা হয় শঙ্খনাগ কালসর্পযোগ। তক্ষক কালসর্পযোগ, সপ্তম যে কালসর্পযোগ বলা হয়, সেটাকে বলা হচ্ছে সপ্তমে দেখা যাচ্ছে রাহু অবস্থান করবে আর কেতু অবস্থান করবে আপনার লগ্নে। এরা সাধারণত বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এবং এদের বৈবাহিক জীবন সুখকর হয় না। কোনো কোনো সময় এতটাই বৈবাহিক জীবন ছন্নছাড়া পরিস্থিতি তৈরি হয়, জীবনে শখ আহ্লাদ সব শেষ হয়ে যায়। তাহলে একে বলা হয় তক্ষক কালসর্পযোগ। এছাড়াও আরও অন্যান্য অনেক কিছু আছে, কারণ আমাদের আজকের আলোচনাটা খুব সামান্যর মধ্যে রাখবো। এবং এরপরে হচ্ছে কর্কটনাগ কালসর্পযোগ, যেটা হচ্ছে অষ্টমে রাহু আর দ্বিতীয় কেতুর কানেকশন। এবং এই কর্কটনাগ কালসর্পযোগ এটাও কিন্তু মারাত্মক পরিস্থিতি তৈরি হয়। এই জাতকের মধ্যে খুব জেদ কাজ করে যদি আবার ওর সঙ্গে মঙ্গল কানেক্টেড হয়ে যায়। এবং এরা সাধারণত দেখা গেল ধর্ষণ নামক যে একটা বলবো যে সামাজিক যে অপরাধ তার সঙ্গে লিপ্ত হয়ে যায়, এবং এদের জেদ কাজ করে, এরা যা চায় সেটাই তাকে পেতে হবে, এরকম টেন্ডেন্সি তাদের মধ্যে কাজ করে। তাহলে এই কালসর্পযোগ দোষ কিন্তু মারাত্মক কালসর্প, যেটা কর্কটনাগ কালসর্পযোগ। কুলীয় কালসর্পযোগ, সেটাকে বলা হচ্ছে নবমে রাহু থাকবে, তৃতীয় কেতু অবস্থান করবে। বিষধর কালসর্পযোগ অর্থাৎ বিষধর কালসর্পযোগ, এটা দশমে রাহু থাকছে আর চতুর্থে কেতু থাকছে। তাহলে বিষধর কালসর্পযোগ, এই সকল জাতক জাতিকারা জীবনে কিন্তু শান্তি পায় না, জীবনের শান্তির জায়গাটা পায় না। আমরা বারবার বলি না, চতুর্থ ভাব থেকে সুখ শান্তি সমৃদ্ধি দেয়। এই সকল জাতক জাতিকারা তারা সেখান থেকে বিরত থাকে, এবং সাধারণত এদের বাস্তু দোষ তৈরি হয়, এবং কোনো কোনো ক্ষেত্রে যে বাস্তুতে বসবাস করে সেই বাস্তুটাও এর ক্ষেত্রে নেগেটিভ জায়গা ক্রিয়েট হয়ে যায়। এবং এছাড়াও তাদের জীবনে সে বিবাহের পরে একটা মেয়ের ক্ষেত্রেও কিন্তু তার শ্বশুরবাড়ি যতটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্ব সে জীবনে পায় না। তাহলে এই কালসর্পযোগটা অর্থাৎ এই বিষধর কালসর্পযোগ খুব মারাত্মক। এরপরে হচ্ছে একাদশ কালসর্পযোগ, যেটা হচ্ছে বৃহৎ কালসর্পযোগ, যেটা হচ্ছে একাদশে হচ্ছে রাহু অবস্থান করবে, পঞ্চমে কেতু অবস্থান করবে। এবং এটা বলা হয় যে কিছু কিছু ক্ষেত্রে শুভ, যদি দেখালো হিউজ অর্থ দিয়ে দেয়। মানে এই ধরনের কালসর্পযোগে কি হয়, একটা জাতক জাতিকা হঠাৎ প্রচুর অর্থ মালিক হয়ে যেতে পারে, আবার হঠাৎ মানে সেকেন্ডের মধ্যে বা নিমিষে বা এক রাতারাতি সে কিন্তু ভিখারি হয়ে যেতে পারে। তাহলে এই কালসর্পযোগটাকে বলা হয় যেটা হচ্ছে বৃহৎ কালসর্পযোগ। আর শেষনাগ কালসর্পযোগ যেটাকে বলা হয়, সেই শেষনাগ কালসর্পযোগ অর্থাৎ দ্বাদশে রাহু অবস্থান করে, এবং দ্বাদশে রাহু অবস্থান করে আর ষষ্ঠে যদি কেতু অবস্থান করে, তাহলে এটাকে বলা হয়
শেষ নাগ কালসর্পযোগ। এবং এই কালসর্পযোগ কি করতে পারে আপনার জীবনে? আপনার জীবনে বারংবার আপনার জীবনে দাম্পত্য জীবনে অশান্তি নিয়ে আসতে পারে। দাম্পত্য জীবনটাকে দুঃখময় কষ্টময় পরিস্থিতির মধ্যে নিয়ে যেতে পারে এই শেষ নাগ কালসর্পযোগ। এবং এই সকল জাতক জাতিকার দাম্পত্য সুখী হয় না। এছাড়াও এরা প্রচুর অর্থ বিনিয়োগ করে, অর্থ খরচ করে ফেলে। এবং এই সকল জাতক জাতিকার জীবনে তার নিজস্ব যে বাড়ি থাকে, অর্থাৎ নিজের বাড়িতে সে থাকতে পারে না, সেটা বাড়ির বাইরে চলে যায়। এই হচ্ছে শেষ নাগ কালসর্পযোগ। তাহলে এই 12টা কালসর্পযোগে এক এক ধরনের প্রভাব হয়, এক এক ধরনের সমস্যা তৈরি হয়। এবং এই প্রতিকার প্রতিবিধান সবগুলো রয়েছে। সঠিকভাবে তার প্রতিকার প্রতিবিধান করে সঠিক গাইডলাইন পেলে আমি বলি বারবার যে সে কিন্তু ভালো জায়গায় তৈরি হয়। এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান যে আগামী অমাবস্যার যে তিথিগুলো রয়েছে, খুব গুরুত্বপূর্ণ তিথি। এই আগামী অমাবস্যার তিথি কাজে লাগান। এবং যাদের ক্ষেত্রে বলবো যে এই ধরনের কালসর্প যোগ রয়েছেন, তারা কি করবেন? প্রত্যেক সোমবার করে আপনি শিবের উপাসনা করবেন। শিবের উপাসনা করবেন এবং শিবের মাথায় যে সর্প থাকে সেই সর্পকে অবশ্যই সেখানে আপনি সেই সর্প আপনার বাড়িতেও যদি থাকে তাহলে সেই সর্পটাকে প্রত্যেক সোমবার করে ভালো পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আবার সেই সর্প শিবের অর্থাৎ শিবলিঙ্গের ওপর দেবেন। দিয়ে আপনি কাঁচা দুধ, গঙ্গার জল এবং তার মধ্যে অল্প পরিমাণে শর্করা, চিনি দেবেন। দিয়ে শিবকে অভিষেক করবেন এবং শিবের অভিষেকের সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন। এবং প্রত্যেক সোমবার যদি 108 বার করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন এবং শিবকে অভিষেক করেন, তাহলে দেখবেন যে ধীরে 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 আপনার অনেকটা ভালো জায়গা তৈরি হবে। কিন্তু আমি বারবার বলছি প্রতিকার প্রতিবিধান, কারণ আমার কাছে প্রতিকার প্রতিবিধানের নিয়মটাই আলাদা। যারা প্রতিদিনে করিয়েছেন তারা তো জানেনই, বিভিন্ন হোম যজ্ঞ এবং বিভিন্ন করণ ক্রিয়া করা হয় সেখানে। এবং সেই করণ ক্রিয়া 3টে পদ্ধতি মেনে করা হয় এবং স্টেপ বাই স্টেপ আপনার সেই প্রতিকার প্রতিবিধান চলে। যারা গেছেন তারা তো ভালোভাবেই জানেন এবং যারা বিগত দিনে করিয়েছেন তারা ভালো জায়গায় আছেন। সেই জন্য বলবো যে আগামী অমাবস্যাগুলোকে কাজে লাগান, তাতে আপনাদের, কারণ আমি এই জন্যই আজকের এই আলোচনাটা করলাম, কারণ আগামী যে অমাবস্যাটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ অমাবস্যা। এবং এই অমাবস্যা, এই ধরনের অমাবস্যায় বিভিন্ন ধরনের তন্ত্রের কাজ, বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি ক্রিয়েট, বিভিন্ন ধরনের দেখা গেল আপনার মাঙ্গলিক আছে, কালসর্পযোগ আছে, শাপিত দোষ আছে, সাধু সর্পযোগ হয়ে আছে। আপনার ক্ষেত্রে জীবনে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছেন, আপনি জীবনে প্রতিষ্ঠা পাচ্ছেন না, একসময় প্রচুর অর্থ ইনকাম করেছেন, আজকে নিঃস্ব হয়ে আপনি ভিখারি টাইপের হয়ে গেছেন। কিছু কেনার জন্য আপনার অন্য কাছে অর্থ কিন্তু ধার করতে হচ্ছে। এই ধরনের কালসর্পযোগের কারণে এগুলো হয়। একসময় ব্যবসা খুব ভালো করছিলেন কিন্তু ব্যবসাটা শেষ হয়ে গেছে, এগুলো কালসর্পযোগের কারণে হয়। বা তাছাড়াও বিভিন্ন তন্ত্র ক্রিয়ার মাধ্যমে হয়। সেই জন্য বলবো অমাবস্যার তিথি, আগামীর অমাবস্যার তিথি খুব গুরুত্বপূর্ণ অমাবস্যার তিথি, কাজে লাগান। আর সেখান থেকে বেরিয়ে এসে আপনার নিজস্ব যে লক্ষ্য আছে সেই লক্ষ্য পূরণ করুন। আর যারা মনে করছেন দেখাবেন আমাকে, তাহলে দেখুন স্কলের দিকে লক্ষ্য রাখুন। স্কলে আমার চেম্বারগুলো কোথায় কোথায় আছে আপনারা একটু দেখে নিন। দেখে নিয়ে যে বুকিং নাম্বার আছে বুকিং নাম্বারে ফোন করে নিয়ে আপনার নামটা লিখিয়ে নিন এবং আমার চেম্বারে যদি মনে করেন আসবেন অবশ্যই চলে আসতে পারেন এবং ওই নির্দিষ্ট সময়ের মধ্যে। যাই হোক, আজকে একদম সময় নেই। সকলে ভালো থাকবেন এবং আবার বলছি যাওয়ার আগে, এই ধরনের ক্রিটিক্যাল যে যোগগুলো আপনার জীবনকে বারংবার ব্যাহত করছে সেখান থেকে বেরিয়ে আসার জন্য আগামী তিথি, প্রত্যেকটা তিথি নক্ষত্র খুব কার্যকরী। আগামী অমাবস্যাটা খুব কার্যকরী অমাবস্যা, কাজে লাগান। সকল ভালো থাকবেন, নমস্কার। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং